রাত ৯টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর। খাবার টেবিলে খেতে বসেছেন ৩ ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে ৩ যা খাবার রেডি করছেন। বিকেলে আবির সাদা শার্ট পরে বের হয়েছিল। সাদা শার্টের ২-৩ জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে ৩টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। "কি রে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের?" এই কথা শুনে ছুটে আসে মালিহা খান। "কি হয়েছে আবির?" বুকের ভেতর ছেদ করে উঠেছে। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড়ও মা সহ্য করতে পারেন না। আবির: "তেমন কিছু না, হাতে একটু লেগেছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না।" আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, "খাবে না?" "না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই।" এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতেই আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখে মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে, "তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল?" তানভীর: "চাচ্চু, আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না।" মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেইনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। আলী আহমদ খান গম্ভীর সুরে তানভীরকে বলেন, "সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য।" তানভীর: "আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার।" আলী আহমদ খান: "থাক, আমায় কিছু বোঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছ, অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায়।" তানভীর: "জি বড় আব্বু।" মেঘ আচমকা প্রশ্ন করে বসে, "কি হয়েছে?" তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, "তুই চুপচাপ খা।" ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, "আবির কেন মারামারি করবে? এত বছর বাইরে ছিল ছেলেটা, এখানে ওর কে এমন শত্রু আছে?" বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাইয়া এই পচা, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাইয়া তো দেখছি পুরাই হিটলার। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়। ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে। চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও পড়ছে না একটিবার। তার দুর্বোধ্য দৃষ্টি। হঠাৎ কারো উপস্থিতি বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়িয়ে দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে। ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে। তারপর ধীরস্থির কণ্ঠে জানতে চায়, "কিছু হয়েছে?" তানভীর সরল মনে বলে, "বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু?" অবহেলায় প্রশ্নটা করলো আবির। "না, তেমন কিছু না, ব্যবসায় হাল ধরতে বলল।" তানভীর উত্তর দিল। আবির: "আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি?" তানভীর: "ভাইয়া, মাথা ঠান্ডা করো তুমি, বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম।" আবির: "তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ!" তানভীর: "আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তো হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না। তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো।" আবির: "আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি, যার যা কথা বলার সব যেন আমায় বলে সরাসরি। আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমায়।" তানভীর: "আচ্ছা, আসছি আমি।" এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ। অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকিয়ে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে। বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে।
সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলো উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। মাথার নিচে দুহাত রেখে চোখ বুজল। মেঘ খাবার রেখে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলো 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। এডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা, তার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল, সবেমাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ। কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে, ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক, না আছে আর অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগলো আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল। বয়সের গণ্ডি 9-10-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেছিল, বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্ছিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা। একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলের সবার মাঝখানে মেঘের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটাবার বোনের দিকে তাকিয়েও দেখেনি। 2 গালে আবিরের 5 আঙুলের দাগ বসেছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘকে, 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। ছোট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কোনোদিন আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘ বালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পরে দেশ ছেড়েছে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না। বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। 2-3 বার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞাসা করেনি। এত বছর পর ভাই বাড়ি এসেছে, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছেন। ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। মাথায় একটা চিন্তাই ঘুরছে তার, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্টোরিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।